প্যাভিলিয়নের পডকাস্ট কত কথা বলে রেতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো। আমি অমরান মোস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন সাইফুল্লাহ বিন আনোয়ার। তো আমরা সবাই জানি এখন বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলছে এবং ক্রিকেটে কিন্তু এখন মাঠে কিন্তু ক্রিকেট পুরোপুরি শুরু হয়ে গেছে এবং অনেক দিন পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বলতে গেলে প্রায় 1 বছরের কাছাকাছি সময়ের পর। সো সবকিছু মিলে বাংলাদেশে একটা বাস, যদিও মাঠে দর্শক হচ্ছে না, ওটা একটা বড় ব্যাপার যে আগের মতো যে উন্মাদনাটা সেটা হতে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে ক্রিকেট ফিরেছে, এটা আসলে বলতেই হচ্ছে। সো এখানে একটু বলে রাখি যে গত সপ্তাহে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার একটা দুর্দান্ত ম্যাচ, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচগুলোর একটা হয়েছে, বেস্ট সিরিজগুলোর একটা। সো এটাও আমরা আশা করি এটা নিয়ে হয়তো শেষের দিকে একটু কথা বলতে পারি। বাট আজকে আমরা মূল যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের এখনকার সফরের যে ব্যাপারগুলো সেটা নিয়ে। তো আমরা যদি একটু শুরুর দিকে দেখি যে এই সিরিজে আসলে যেটা হচ্ছে সেটা, মানে আমি যদি একটু বলি যে কিছুটা মানে সাধারণ দর্শকের জন্য কিছুটা ফ্রাস্ট্রেটিং, কারণ মানে দুইটা ম্যাচই আসলে একরকম না, আসলে কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এবং মানে এক পেশায় বললে আসলে মনে হয় একটু কমই বলা হয়। সো কোনো রকমের মানে ম্যাচগুলোতে আসলে বাইট ছিল না, কোনো রকমের কোনো কিছু ছিল না। তো খুবই এক পেশে এবং খুবই নিরুত্তাপ এবং নিস্তেজ ম্যাচ হয়েছে দুইটা। তো এইখান থেকে আসলে আমরা যারা খেলা নিয়ে লেখালেখি করি বা যারা খেলা নিয়ে কথাবার্তা বলি, বা আমরা সবসময় চিন্তা করি যে প্রাপ্তি কি হলো এইসব ম্যাচ থেকে আসলে প্রাপ্তি খুঁজে পাওয়াটা কঠিন। তো আমরা ঠিক প্রাপ্তিতে না গিয়ে আমরা কিছু অন্য জিনিস নিয়ে আসলে কথা বলতে চাই। প্রথমে সাইফুলের কাছে আমি আসলে যে জিনিসটা আমি নিজেও নোটিস করেছি যে এই দুইটা ম্যাচই বাংলাদেশ অবশ্য জিনিসটা নতুন কিছু না যে লো স্কোরিং উইকেট হবে, এটা বাংলাদেশে প্রায় হয়। বিপিএল আমাদের দেশে লো স্কোরিং উইকেট হয়, এমন না যে ওয়ানডে তো সবসময় হাই স্কোরিং ছিল, কিছু কখনো কখনো হাই স্কোরিং ম্যাচ অনেক সময় হয়েছে একটা সময়, আবার লো স্কোরিংও হয়েছে। সবকিছু মিলে আমি বলবো যে বাট এবারের উইকেটগুলো যেন বেশি লো স্কোরিং হচ্ছে। তো এটার কারণটা কি? এটা কি ট্রেডিশনালি তো আমাদের উইকেট তো এরকমই হয়, সেটা আমরা জানি। তো আপনি যেহেতু মাঠে কাছাকাছি কিছুটা দেখেছেন, মানে এই উইকেটগুলো আসলে এবারে কি আসলে বেশি উইকেটটা কি বেশি লো স্কোরিং হচ্ছে, মানে বেশি কি বোলার ফ্রেন্ডলি হচ্ছে, নাকি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারছে না? হ্যাঁ, এটা আসলে একটা মানে কম্বিনেশন আছে। শুধুমাত্র একটা কারণ মানে সবকিছু উইকেটের দায়ের ব্যাপারটা সেরকম নয়। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের আসলে স্কিল থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সবকিছুই এর পেছনে আসলে দায়ী, এইভাবে বলা যায়। তো উইকেটের ব্যাপারটা যদি আসি, মিরপুরে যে দুটো ওয়ানডে হয়েছে সেই দুটো ওয়ানডে কিন্তু একই উইকেট হয়েছে, মানে পরের দিনের ম্যাচটা হয়েছে ইউটিউবে। তো সেক্ষেত্রে যেটা ছিল যে প্রথম দিন আসলে বল টার্ন করছিল বেশি, এবং স্পিনের বিপক্ষে বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের বাইরের টিমগুলো এবং বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ তাদের তো একটা জুজু ধরনের একটা ব্যাপার তো কাজ করে। এবং যখন সাকিব আল হাসান ফিরছেন তখন আসলে মানে তাদের আরো একটা ব্যাপার কাজ করেছে, সাকিবকে তারা আরো বেশি ভালোভাবে কাছ থেকে দেখেছেন এরকম বলা যায়, কারণ সিপিএল এ সাকিব বেশ কয়েকবার খেলেছেন। তো সাকিবের বিপক্ষে আসলে ব্যাপারটা এরকম ছিল যে তারা মোটেই কমফোর্টেবল আসলে ছিলেন না, এবং সাকিব কালকেও ভালো বোলিং করেছেন, মিরাজ অনেকগুলো উইকেট পেয়েছেন, মিরাজও অনেক ভালো করেছেন। তো তারা বারবার যেটা চেষ্টা করেছেন যে স্পিনের এগেনস্টে এবং সাকিবের এগেনস্টে তারা এই রকম ভুলটা আসলে করেছেন যে তাকে হঠাৎ হুদায় মানে কারণ ছাড়াই অকারণে একটা আক্রমণ করে চাপ কমানোর চেষ্টা, ব্যাকফুটে গিয়ে একটা খেলা, এই রকমের ব্যাপার। আর উইকেটের ব্যাপার যেটা আরো বলা যায় আর কি, যে এই সময়ে শীতকালের এই মৌসুমে আসলে কিছুটা কন্ডিশন সবকিছু মিলিয়ে একদম ওই হাই স্কোরিং উইকেট যেটা আপনি বললেন যে বাংলাদেশে সবসময় আসলে প্রডিউস করা তো সম্ভব নয়। সো এই ব্যাপারগুলো আসলে ট্রিগার করেছে। আর সবকিছুর উপরে ওয়েস্ট ইন্ডিজের এই দল এবং তাদের ব্যাটসম্যানদের স্কিল থেকে শুরু করে অ্যাপ্লিকেশন, শরীরী ভাষা, সবকিছুই আসলে তাদের এরকম একটা স্কোরের ব্যাপার। যদিও তারা বারবার বলেছেন যে তারা ভালো খেলতে চান, করতে চান, বোলারদের দিক থেকেও সবকিছু, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুই দিকেই মানে দুই ম্যাচে এই ব্যাপারটা হয়েছে আর কি, বোলারদের জন্য ব্যাটসম্যানরা আসলে কিছুই রেখে যেতে পারেন। বোলাররা যদিও চান্স মানে ক্রিয়েট হয়তো একটু করার ট্রাই করেছেন, আকিব হোসেন প্রথম ম্যাচে বেশ ভালো বোলিং করেছেন, কালকে যদিও শেষ দিকে এসে আসলে বাংলাদেশ কালকে আগের দিনের তুলনায় বলা যায় দুটো ম্যাচই খুবই মানে সহজভাবেই একদম আপনি যেটা বললেন যে এক সময় মনে হয় না যে বাংলাদেশ একটু চাপে আছে, বাট বাংলাদেশের ব্যাটসম্যানরা কালকে আরেকটু বেটার ব্যাটিং করেছেন বলে ওয়েস্ট ইন্ডিজের বোলিংটাকে আসলে আরো একটু মানে পুয়ার মনে হয়েছে। বাট স্টিল তারা মানে ব্যাটসম্যানদের রেখে যাওয়া খাতটা আসলে পূরণ করার কোনো কিন্তু আমি যেটা আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে উইকেটটা আসলে কি মানে উইকেট যে খুব ভালো না সেটা কিন্তু দেখাই যাচ্ছে, মানে এটাতে কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। মানে এইটা কি আপনার কাছে এটা তো মানে যদিও এটাতে আমরা কেউই অবাক না, কারণ আমাদের দেশে মানে বিশেষ করে মিরপুরের উইকেটটা এরকম আসলে বেশ কিছু সময় এটা এরকমই আচরণ করে, এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য হয়তো এটা প্ল্যানও করা হয়েছে, বাট স্টিল মানে এটা কি মানে এটা নিয়ে আপনার ইয়াটা কি যে উইকেটটা কেন এরকম আরেকটু কি বেটার করা যাইতে পারে? আসলে উইকেট বেটার করা যাইতো বলতে আমরা যেটা মানে বোঝাইতে চাচ্ছি সেটা তো আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ব্যাটিং এর জন্য, তাই না? এখন বোলিং এর জন্য ধরেন মোস্তাফিজ এখানে বেশ ভালো বোলিং করেছেন, মোস্তাফিজের
মানে মোটামুটি তার কাইন্ডা উইকেট এরকম বলা যায়। স্পিনারদের ক্ষেত্রে উইকেট অবশ্যই ভালো করা যেত, কারণ বাংলাদেশের ব্যাটিং ডেপথ যেরকম বা বাংলাদেশের বোলিং আক্রমণও যেরকম, মাশরাফি বাদ দিলেও সাকিব ফেরার কারণে যেরকম বুস্ট আপ হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই উইকেট বানানোর মানে যদি অপশন থাকতো যে কন্ডিশন আসলে স্যুট করতেছে বা কন্ডিশন আসলে সাপোর্ট করতেছে বাংলাদেশকে বা মিরপুরের কিউরেটরকে যে একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানানো, সেক্ষেত্রে অবশ্যই উইকেট বানানোর মানে আমার ধারণা যে ওই ব্যাটিং ফ্রেন্ডলি ওই টাইপেরই একটা উইকেট, যেহেতু অনেকদিন পরে বাংলাদেশ ফিরছে, সেহেতু মানে এরকম ট্রিকি উইকেট আসলে মানে প্র্যাকটিসের জন্য একটু বলা যায় যে খুব আইডিয়াল নয়। যেহেতু এবং এরপরে একটা ব্যাপার হচ্ছে যে এরপরে সিরিজটা বাংলাদেশের নিউজিল্যান্ডে, সেখানে অবশ্যই এই টাইপের উইকেট কখনোই পাওয়া যাবে না, এর পুরো বিপরীত। তো তার কাছাকাছি যে এই টাইপের যদি মানে ব্যাপারটা থাকতো, তাহলে অবশ্যই ওই রকমের উইকেট বানানো দরকার ছিল বলে আমার মনে হয়। আচ্ছা, তো হ্যাঁ, উইকেটটা ঠিক আছে, এটা কিছু যুক্তিসিদ্ধ যে বেসিক্যালি বাংলাদেশের যেসব মূল অস্ত্র যে সাকিব আর মুস্তাফিজকে ইউজ করার জন্য এরকম উইকেট বানানো হয়েছে, এটা নিয়ে মনে হয় মোটামুটি দ্বিমত করার খুব বেশি কারণ নেই। তো আমি একটু আসলে আরেকটা দিকে আসি যে বেসিক্যালি এই সিরিজটাতে যেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বড় দিক ছিল যেটা 2023 বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি, এবং 2023 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলটা আসলে কিরকম একটা শেপ দিতে পারে সেটার একটা চেহারা। সো এখানে আমরা যদি প্রথমে একটু বোলিং থেকে আসি, এবং সবচেয়ে বড় হচ্ছে মাশরাফি পরবর্তী বাংলাদেশের পেস বোলিংটা আসলে কিভাবে শেপ করছে, এটা নিয়ে আমরা একটা পডকাস্ট আগে কথা বলেছিলাম 2 সপ্তাহ আগে। সো আমরা যদি ওই পডকাস্টের ধারাবাহিকতা যদি বলতে চাই যে মাশরাফির পরে যারা এই সিরিজে যারা পেসাররা খেলছেন তারা এখন পর্যন্ত বেশ ভালো করছেন। মুস্তাফিজের কথা একটু আলাদা করে পরে বলবো, আগে ওভারঅল যদি পেসারদেরকে বলি যে প্রথম ম্যাচে আমরা দেখেছি হাসান মাহমুদ বেশ ভালো বল করেছেন, 2টা উইকেট পেয়েছিলেন, হ্যাট্রিক চান্স ছিল এবং একটা বল খুব ভালো ছিল, হ্যাঁ 3টা পেয়েছে। সেকেন্ড ম্যাচে হয়তো ওরকম ভালো বল করতে পারেন নাই, সবচেয়ে কুরুচি ছিলেন, বাট স্টিল মানে হ্যাঁ মানে কিছুটা হয়তো ইমপ্রুভমেন্টের জায়গা থেকে গেছে। আমরা সবাই জানি শরীফুল এখনো আছেন, এবং আমার হয়তো তাকে মানে থার্ড ম্যাচে সুযোগ দেওয়া হবে কিনা সেটা আমরা জানি না, মানে এই পডকাস্ট প্রকাশিত হওয়ার সময় হয়তো হয়েও যেতে পারে যদি তারা যদি এটা শুনতে থাকেন। সো সেটা আমরা বলতে পারছি না এখনই। হয়তো সাইফুদ্দিন এখনো আছে, আমরা সবাই শুনতে পাচ্ছি এখন পর্যন্ত সাইফুদ্দিনকে চান্স দেওয়া হতে পারে। সাইফুদ্দিন বাংলাদেশ ওয়ানডেতে মোটামুটি রেগুলারই ছিল অনেকদিন থেকে। এবারে আমি একটু অবাক হয়েছি, আসলে আমি ভেবেছিলাম সাইফুদ্দিন হয়তো ফার্স্ট ইলেভেনে খেলবে। হ্যাঁ, সাইফুদ্দিন না খেলার কারণ হচ্ছে সাইফুদ্দিন আসলে একটু ইনজুরির একটা ব্যাপার আছে। হ্যাঁ, ওটাই সে আসলে পুরোপুরি ফিট না, মানে প্র্যাকটিসের কারণে। যেমন কালকে স্কোয়াডে আসলে পুরো স্কোয়াডে তার নামটাই ছিল, বাট স্টিল চট্টগ্রামে খেলার তার চান্স রয়েছে। এবং এই আপনি যে পেস আক্রমণের কথা বললেন, এখানে কিন্তু সাইফুদ্দিনের একটা বড় রোল আছে, কারণ বিশ্বকাপ থেকেই তো উনি বাংলাদেশের মোটামুটি ফার্স্ট 11-এ রেগুলার। সেক্ষেত্রে তবে হ্যাঁ, হাসান মাহমুদের অভিষেক হওয়া এটা খুবই প্রমিজিং ব্যাপার, এবং মুস্তাফিজের আসলে ধার এটা ফিরে পাওয়া, যেটাকে আসলে আমরা একটু পরে আলোচনা করবো, সেটাও আসলে একটা বড় ব্যাপার। তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, প্রথম 2 ম্যাচে কে কেন্দ্র করে আসলে এই জিনিসটা বলাটা একটু টাফ, কারণ 2 ম্যাচে হ্যাঁ বোলারদের অবশ্যই ব্যাপার রয়েছে, কিন্তু স্পিনে একটা বিশাল বড়, কারণ মাশরাফি পরবর্তী যখন আমরা আলোচনা করবো তখন তো আসলে মূল ইস্যুটা পেস বল। কিন্তু 2 ম্যাচে স্পিনের যেভাবে দাপট ছিল, সেখানে আসলে পেস বোলিং ইউনিট আর কি, ইন্ডিভিজুয়ালি না বলে পুরো পেস বোলিং ইউনিটের পারফরমেন্সটা এইভাবে লিটমাস টেস্টের মধ্যে আনাটা একটু আসলে এটার মধ্যে আনাটা একটু টাফ। হ্যাঁ, তো আমার মনে হয় এখন আমরা একটু মুস্তাফিজকে নিয়ে আলাদা করে কথা বলি, যেটা আসলে মানে মুস্তাফিজকে নিয়ে আসলে আলাদা করে কথা বলার মতো জায়গা তিনিই তৈরি করেছেন। আমরা যদি প্রথম ম্যাচটা একটু দেখি, যারা মোটামুটি অনেকেই দেখেছেন মনে হয় যে দুর্দান্ত একটা যেটা আসলে তার জন্য খুবই রেয়ার, যে একটা ইনসুইঙ্গিং ডেলিভারি করেছিল এবং সেটাতে সম্ভবত এলবিডব্লিউ করেছিলেন। সো যে জিনিসটা নিয়ে ওই দিন প্রচুর কথা হয়েছে, এবং এটা মুস্তাফিজ অনেকদিন ধরে বলটা করার চেষ্টা করে আসছিলেন, বাট পারছিলেন না। এটা নিয়ে মুস্তাফিজের সমালোচনা ছিল, কেন ভিতরে ঢুকে বল করতে পারছিলেন না। সম্ভবত এই গত বছরে ওটিস গিবসনের সাথে তিনি এটা নিয়ে কাজ করেছেন বেশ কিছু। সো মানে এই জায়গাটাতে তার কাজটা আমার মনে হয় চোখে পড়েছে। তো আমি ওইটা নিয়ে সাইফুল্লাহর কাছে জানতে চাইবো, তার কাছে আমার একটা অবজারভেশন বলি। আমার কাছে মনে হয়েছে মুস্তাফিজ একটু ফিজিক্যালি একটু মনে স্ট্রং হয়েছে কিছুটা, ঠিক আছে? আমার কাছে খেলা দেখে মানে তার ফিজিক দেখে যেটা মনে হয়েছে, কিছুটা ওয়েট বেড়েছে মনে হয়েছে আগের চেয়ে। সো অনেক সময় এটা প্লেয়ারদেরকে হেল্প করে, অনেক সময় করেও না, ঠিক আছে? মানে অনেক প্লেয়ারের ওয়েট গেইন হলে সবসময় যে প্লেয়ারদের জন্য এটা বাজে বা ভালো সেটা আসলে ডেফিনেটলি বলার উপায় থাকে। কিছু প্লেয়ারের জন্য এটা ভালো কাজে দেয়, কিছু প্লেয়ারের জন্য ভালো কাজে দেয় না, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজের কিছুটা ওয়েট বেড়েছে, আমি শিওর না, বাট আমার কাছে মনে হয়েছে এর মধ্যে কিছুটা ওয়েট বেড়েছে। সো ওটার কি একটা ইম্প্যাক্ট হতে পারে কিনা, বা আপনার কি মনে হয় যে এই মুস্তাফিজের কাটারের কথা তো আমরা জানি, মানে আলাদা করে কিছু বলছি না, কারণ কাটার তো সে রেগুলারই দিচ্ছে এবং এই সিরিজও দিচ্ছে, অনেকগুলো উইকেটও পেয়েছে। বাট ইনসুইঙ্গিং ডেলিভারি হোক বা
তার যে একটু একটা কমফোর্ট জোন থেকে বের হওয়ার যে টেন্ডেন্সিটা, যেটাই আসলে আমরা অনেকদিন থেকে বলছেন যে মিসিং বারবার। ওই জায়গা থেকে আপনি কোনো মানে আপনি কি আসলে কি খেয়াল করছেন কিছু? হ্যাঁ, মানে মুস্তাফিজের এই ইনসুইং বা ভেতরের দিকে ঢোকানোর ব্যাপারটা, যে তাকে টেস্ট টিম থেকে বাদ দেওয়ার পরেই হেড কোচ সরাসরি আসলে বলেছিলেন যে তার এসব নিয়ে কাজ করতে হবে, না হলে তার আসলে ভবিষ্যতে অ্যাটলিস্ট লঙ্গার ভার্সন। তো আপনি যেসব অবজারভেশন বললেন সেগুলো অবশ্যই কারেক্ট। কিছু ব্যাপার অবশ্যই মুস্তাফিজের পরিবর্তন চোখে পড়ার মতন একদম মানে আছে, অবশ্যই এরকম ইঙ্গিত কিছু আছে। তো আপনি যেসব বললেন যদি পয়েন্ট ধরে আসি, ওয়েট বাড়ার ব্যাপারটা আসলে এই কোভিড-19 এর বিরতির পর মানে ক্রিকেটার এটাই বলছিলাম। আসলে কিছুটা ব্যাপার, আর ওয়েট ব্যাপার ওই আপনি যেটা বললেন যে দুই দিকে আসলে যেতে পারে, কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য খারাপ হতে পারে। যেমন শফিউল ইসলামের ক্ষেত্রে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আপনি জানেন যে সবসময় আসলে তারা চেষ্টা করেছেন তাকে নিয়ে, কিন্তু তারা আসলে তার মেটাবলিজম সবকিছু নিয়ে তারা আসলে ওয়েট বাড়েন। আর মুস্তাফিজের বয়সটাও একটা ব্যাপার, বয়সের সাথে সাথে তো আসলে একটু চেঞ্জ হবে, এবং মানে এই দীর্ঘ সময়ে বোলিং ছাড়া আসলে ফিটনেস নেই। বেশ ভালো কাজই আসলে সব ক্রিকেটারই মোটামুটি করেছেন এবং তারা সুযোগ পেয়েছেন। বিশেষ করে জাতীয় দলের আশেপাশে যারা আছেন তাদেরকে বিসিবি আলাদা করে ইকুইপমেন্ট সবকিছুই সরবরাহ করেছিল। সেক্ষেত্রে আসলে মুস্তাফিজ কেন মানে সব ক্রিকেটারের ফিটনেসই আসলে বেশ ভালো হওয়া উচিত, ম্যাচ কন্ডিশন বাদ দিলে আলাদা ইন্ডিভিজুয়াল ফিটনেস। তো এরপরে যেটা আসে আসলে যে মুস্তাফিজের এই উন্নতির ব্যাপারটা বা এই পরিবর্তন বোলিং এর ক্ষেত্রে ইউসুফ থেকে শুরু করে সবকিছুই আর কি। এটা বঙ্গবন্ধু টি-20 কাপে, বিসিএস কাপে আসলে তেমন ছিল না, তখন মাত্র ক্রিকেটাররা ফিরেছেন। বঙ্গবন্ধু টি-20 কাপে আসলে ঝলক দেখা গিয়েছিল বা মুস্তাফিজ এরকম একটা আভাস দিয়ে রেখেছিলেন। তো এই জিনিসটা যেটা হচ্ছে যে ধাপে ধাপে আসলে মুস্তাফিজের ব্যাপারটা এরকম হচ্ছে। এবং ওটিস গিবসনের কথা যে বললেন, যে ওটিস গিবসন নিজেও বলেছেন যে হ্যাঁ তিনি ইউসুফ এখন করাতে পারছেন এবং তার সাথে তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন এবং সেটাতে আসলে এখন তারা সফলও হচ্ছেন। এবং গিবসন এটা সরাসরি বলেছেন যে আপনারা আরেকটু অপেক্ষা করুন, তাহলে আসলে সামনের ম্যাচগুলোতে এই ডেলিভারিটা, এই পার্টিকুলার যে ডেলিভারিটা মুস্তাফিজের আলোচনায়, সেই ডেলিভারিটা আসলে আপনারা আরো বেশি দেখতে হবে। তো কারণ আমরা যেটা দেখেছি বা আমরা সবাই মিলে যেটা টিভিতে হোক মাঠ থেকে হোক, ওটিস গিবসন তো আরো কাছ থেকে দেখেছেন এবং তিনি তার সাথে কাজ করছেন। তো সেক্ষেত্রে আসলে মুস্তাফিজের এই ব্যাপারটা বেশ আশা জাগা নিয়ে তার ক্ষেত্রেও এবং অবশ্যই বাংলাদেশের জন্য। হ্যাঁ, তো আমি একটু পার্সোনালি মানে আসলে আমি নিজে আহত হয়েছি এতবার মুস্তাফিজকে নিয়ে। মানে আমি আসলে আশার মতো কিছু এখনই বলতে চাচ্ছি না ওরকম কিছু। আমার মনে হয় যে সে যেভাবে কাজ করছে ঠিক আছে, কাজ করতে থাকুক। মানে এটা হ্যাঁ, জাস্ট মানে পার্সোনালি বললাম। টু আর্লি টু কল আসলে আমার যে কাছে মনে ইঙ্গিত হয়। দিয়েছেন তাতে আসলে আশাবাদী হওয়া যায়। হ্যাঁ, তো ওইটাই আরকি। কারণ মুস্তাফিজের আসলে এতবার এগুলা নিয়ে কথা হয়েছে 2015-16 সাল থেকে যে মানে সে কেন বেশ কিছু জিনিস নিয়ে কাজ করছে না। টেস্টের বিষয়টা বা পারফরম্যান্স এর বিষয় অনেক কিছু নিয়ে যে তার যে মানে তার ডেডিকেশন বা জিনিসগুলো কতটা ছিল এগুলো নিয়ে সবসময় একটা কোয়েশ্চেন হ্যাঁ, ছিল। হ্যাঁ, এবং এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু অন্যদের, সেটা হচ্ছে যে তার তার এই বর্তমান পরিস্থিতিতে তার বোলিং আক্রমণের যে রোলটা, সেটাও কিন্তু তাকে আরেকটু স্টেপ আপ করতে হবে। কারণ মাশরাফি তাকে এক ধাঁচে ব্যবহার করেছেন। তামিম ইকবাল কিন্তু চাইলেও আসলে সেভাবে করতে পারবেন না, কারণ তার পেস স্লটে কিন্তু মুস্তাফিজ একটা অনেক ভাইটাল পার্ট। মাশরাফির ক্ষেত্রেও ছিলেন, কিন্তু মাশরাফির ক্ষেত্রে মাশরাফি নিজেই ছিলেন। সেটা নতুন বল এবং পুরোনো বলের ব্যাপারটা মানে জুটি করে আর কি, সেটা লিমিটেড ওভারের ক্ষেত্রে বেশি আর কি। তো মুস্তাফিজের এই রোলটা আসলে এই স্টেপ আপটা উনি কতখানি করতে পারছেন, সেটার উপরও কিন্তু এই চাপটা কতখানি নিতে পারছেন, সাথে তার নতুন এই ডেলিভারির ব্যাপারটা এসব আয়ত্ত করা, এই সবকিছু মিলে মুস্তাফিজের টাইমটা অবশ্যই চ্যালেঞ্জ। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে বেশ চ্যালেঞ্জিং। তো আমরা একটু অন্যদিকে যাই। তো আরেকটা জিনিস আমার কাছে চোখে পড়েছে। বেসিক্যালি আমি যেটা আ দেখলাম যে এটা আমার কাছে এটা আমরা আগের দিন পডকাস্টে এই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম যে তামিম ইকবালের ক্যাপ্টেন্সি কেমন হবে? এটা নিয়ে একটা কৌতূহল ছিল। এটা মনে হয় আমার না অনেকেরই আছে। সো কাগজে কলমে ১ম ২ ম্যাচে তাকে আসলে মোটামুটি লেটার মার্কস দিতে হবে বা A+ দিতে হবে। কারণ টিম জিতেছে, টিম ভালো খেলেছে, বোলারদেরকে ইউজ করে মানে বোলাররা ভালো করেছে, ফিল্ডিংও মোটামুটি ভালোই হয়েছে। সবকিছু মিলে মানে যে ব্যাটিং এর যে ইস্যুটা যদি আমরা বাদ দিই কিছু, এছাড়া কিন্তু বোলিং ও ফিল্ডিং এ কিন্তু মোটামুটি বাংলাদেশ বেশ না মানে বেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজের টিম যেরকমই হোক বাংলাদেশ ভালো করেছে। সো তামিমের ক্যাপ্টেন্সি যদি দেখি, আমি পার্সোনালি আমার কাছে যেটা মনে হচ্ছে তামিম অনেক কিছু প্রোয়েক্টিভ হয়েছে। আগের চেয়ে কথা বলছে। এটা অবশ্য বিপিএল থেকেও চোখে পড়েছিল আমার কিছুটা। বাট এই সিরিজেও মনে হয়েছে বেশ কিছু কথা বলছে বা অন্তত গিয়ে কি হচ্ছে না হচ্ছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে বোলিং চেঞ্জটা, যেটা আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট ম্যাচে হি ওয়াজ অন দ্য স্পট, মানে দুর্দান্ত ছিল কিছু বোলিং, যে পেসারদেরকে মিডল ওভারে বোলিং করানো বা এই জিনিসগুলো করা। এটা আমি একটু আমার অবজারভেশনটা বললাম। আপনি যেহেতু ব্রডার সেন্স থেকে আপনার কি মনে হচ্ছে যে তামিম ইকবাল এটাও মানে এখনই এটা বলার উপায় নেই, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে জাজ করা হয়তো কিছু নেই। বাট তামিমের ক্যাপ্টেন্সি নিয়ে যে সবসময় একটা যে কোয়েশ্চেন মার্ক ছিল বা একটা যে সংশয়ের কথা যেটা বলা হচ্ছিল,
তামিম কি কিছুটা হলেও কমাতে পেরেছেন বা কিছুটা কি আসার জায়গায় স্বস্তি যোগাতে পারছেন? এখন ব্যাপারটা হচ্ছে যে তামিম নিজেও যেটা বলেছেন, এবং আসলে এটা ব্যাপার যে ঘরোয়া ক্রিকেটে তামিম যদি নিয়মিত অধিনায়কত্ব করতেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা হয়তো এই কোশ্চেন মার্ক বা এরকম একটা ব্যাপার থাকতো যে তামিম আসলে তার ক্যাপ্টেন্সি নিয়ে ডাউটটা কেন। তার ক্যাপ্টেন্সি নিয়ে ডাউট যদি যারা প্রশ্ন করেন তারা হয়তো জাস্ট তামিমের এটা একটা নতুন ভূমিকা, এই নতুন ভূমিকায় তিনি কেমন করবেন সেটাই, মানে এটা কিন্তু আসলে যে তামিম করতে পারবেন না এরকম কোনো ডাউট নেই। না। কারণ তিনি ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া ক্রিকেটেও আসলে তামিম খুবই রেগুলার হুম। অধিনায়ক নন, কিন্তু হুম। মাঠে কিন্তু তিনি সবসময় মানে অধিনায়ক না হলেও প্রোঅ্যাক্টিভ। আমি দেখেছি ন্যাশনাল লিগের খেলাতেও তিনি চট্টগ্রামের হয়ে খেলছেন, মুমিনুলের সাথে সবসময় তার কথা হচ্ছে। বিপিএলও আপনারা আমরা সবাই দেখেছি যে যেই ক্যাপ্টেন্সি করুন না কেন তামিমের একটা ভূমিকা থাকে। ন্যাশনাল টিমেও যখন তামিম করেননি বা সাকিব করেননি, তাদের দুজনের আলাদা একটা ভূমিকা ছিল। সেই হিসেবেও তামিম সবসময় যেটা বলে এসেছেন যে তাকে আসলে সময় দিতে হবে। সাকিবও প্রথম ম্যাচে ডিরেক্ট বলেছেন যে এটা আসলে এক ম্যাচ পরে বলার কোনো সুযোগ নেই, ১ বছর অন্তত তাকে সময় দেওয়া উচিত। তার দেখে ভালো মনে হয়েছে। এবং এরপরে আপনি যে অবজারভেশন গুলো বললেন সেগুলো অবশ্যই ঠিক। সেটা দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে বোলিং অপশন তার হাতে যেগুলো ছিল বোলিং চেঞ্জের ক্ষেত্রে তিনি শুধু প্রোঅ্যাক্টিভ নন, এবং সেগুলো সফল হয়েছে। মানে এরপরে আসলে তামিমের ক্যাপ্টেন্সি মানে চ্যালেঞ্জটা বা তামিমের ক্যাপ্টেন্সি কি রকম সেটা তো আসলে বোঝা যাবে এক প্রেসার সিচুয়েশন। এক্স্যাক্টলি। একটা প্রেসার সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে তাহলে তো আপনি আসলে এক্স্যাক্টলি কাউকে হ্যাঁ কিছু ভালো বলতে পারবেন না। এক্স্যাক্টলি তো এরকম আসলে এক পেশে ম্যাচে তামিমের ক্যাপ্টেন্সি অবশ্যই মাঠে হ্যাঁ। ইমপ্রেসিভ না বললেও আপনি তামিমের ক্যাপ্টেন্সি অবশ্যই মানে চোখে পড়ার মতো এটা আপনি বলবেন। হ্যাঁ। মানে এটা ক্রিকেটে আসলে ধরেন ক্যাপ্টেন্সির ব্যাপারটাও তো এরকম। এখন মানে তামিম কি ধাঁচের ক্যাপ্টেন, কি রকমের ক্যাপ্টেন সেটা তো আসলে বলবে যে পরিস্থিতি, কোন পরিস্থিতি কিভাবে উদ্ভব হইলো সেই রকম পরিস্থিতি। এক্স্যাক্টলি সেরকম টেস্টের মধ্যে যখন পড়বেন তখনই আসলে আপনি গিয়ে বলতে পারবেন, এবং এটা ঘুরে ফিরে ওই একই কথা। এবং টাইমের কথাটাও আসলে এই সুরে যে আপনি কাউকে ভালো বা খারাপ বলবেন বা কিছু একটা সংশয় আছে কি নাই সেটার জন্য তো আসলে একটা নির্দিষ্ট পরিমাণে ডাটা ডাটা লাগবে হ্যাঁ তাই না? সেটি তো সেক্ষেত্রে আসলে তবে ২ ম্যাচে যেটা করেছেন টাইমের অবশ্যই এটা মুস্তাফিজের মতোই। হ্যাঁ। আশা জায়গা নিয়ে বা ওকে টাইমের ক্যাপ্টেন্সি বেশ চোখে পড়ার মতো ভালো। হ্যাঁ, আমার কাছেও ওইটাই বলছিলাম যে তামিমের আসলে যথেষ্ট হ্যাঁ। পরিমাণে এখনো আমাদের কাছে ডাটাও নাই এবং আপনি যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা যে এখনো পর্যন্ত সে তার ক্যাপ্টেন্সিতে একটা চ্যালেঞ্জ আসা দরকার যেটা দিয়ে আসলে টেস্ট হবে সে আসলে আ মানে মানে লম্বা সময়ের জন্য কতটা ফিট বা কতটা হ্যাঁ, ভালো। লম্বা সময় পরে বাংলাদেশ ফিরছে, হ্যাঁ, নতুন ক্যাপ্টেন্সি সবকিছু মিলে, হ্যাঁ। সবকিছুর বিপরীতে তো সামনে আরো কিছু সিরিজে বাংলাদেশ আমার মনে হয় যে সিরিজগুলোতে বড় একটা টেস্ট হবে কারণ অবশ্যই এই সিরিজে এখনকার যে মানে অনেক অন্যরকম পরিস্থিতি হবে এটা নিয়ে বলাই যায় আর কি। সো তামিমের ক্যাপ্টেন্সি নিয়েও মানে বেসিক্যালি এই সিরিজটা আসলে কোনো দিক দিয়ে তো আসলে দলকে টেস্ট করার মতো না। সো মানে করার মতো থাকলেও সেটা প্রথম ২ ম্যাচে প্রথম হয়নি। হয়নি বাট হ্যাঁ তো এখন পর্যন্ত আসলে বাংলাদেশ টিমকে খুব বেশি পরীক্ষায় ফেলার মতো কিছু হয় নাই। তৃতীয় ম্যাচে হবে কিনা আমরা জানি না। এখনকার পর্যন্ত যে ধারা সেটাতে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। মানে যদি এরকমই খেলা হয়। হ্যাঁ, চট্টগ্রামের উইকেটটার উপরে আসলে একটু ডিপেন্ড করছে যদি ওখানে যদি হ্যাঁ ওখানে যদি ব্যাটিং একটু বেশি হয়। আরেকটু বেশি হয়। যেমন পার্সোনালি আমার যাওয়া ছিল যে একটা ম্যাচ অন্তত বাংলাদেশ আগে ব্যাটিং করে দেখবে যে কেমন হতে পারে যে সুযোগটা চট্টগ্রাম পায়। ওয়েস্ট ইন্ডিজ যদি শুরুতে দেয় মানে যদি চট্টগ্রামের সুযোগটা পাওয়া যায় যে না বাংলাদেশ একটু আগে যদি ব্যাটিং করে যদি একটু দেখতে চাই যে না ব্যাটসম্যানটা কেমন করছে। ঠিক আছে? যেমন আমি পার্টিকুলারলি যদি শান্তর কথা বলি যে শান্তকে আমি ৩ নম্বরে অন্তত দেখতে চাই আরো বেশ কিছুদিন যে কেমন করছে বা যেহেতু সুযোগ দেওয়া হয়েছে এবং যেটাই পুরনো কথা এটা আসলে বারবার বলতে হয় যে একটা সুযোগ দেওয়া হলে সেটা অবশ্যই অন্তত একটা ভালো টাইম পর্যন্ত দেখা উচিত একটা ব্যাটসম্যানকে যে না ও ওখানে কিরকম করছে। ঠিক আছে? এবং আমার মনে হয় যে এখন বাংলাদেশ টিমটা ম্যাচিউরড হয়েছে সব দিক দিয়ে মানে হয়তো সিলেক্টররা আরেকটু ম্যাচিউর চিন্তা ভাবনা করছেন। তো ওরা হয়তো শান্তকে আরেকটু সময় দিবেন যে না ৩ নম্বরে কেমন করে। যদিও প্রথম ২ টা ম্যাচে হয়তো মানে ভালো শুরু বা একটা মানে মোটামুটি একটা করে হয়তো বাজেভাবে উইকেট থ্রো করে দিয়ে এসেছেন। বাট হ্যাঁ, আমার মনে হয় ৩ নম্বর ম্যাচটা ডিরেক্টর অপেক্ষা করব। বাট এখন আমি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম এটা আসলে মানে এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু না। আমরা সবাই জানতাম এটা হবে। এটা সাকিব আসলে যেভাবে ফিরেছেন বা ফেরার কথা এটা নিয়ে আসলে মানে বলার কিছু নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলায় জিনিসটা আসলে গুরুত্বটা হয়তো আরো কিছু কমেও যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কারণ সাকিবের এমনিতেও ওয়েস্ট ইন্ডিজের সাথে রেকর্ড বেশ ভালো। এদের সাথে সিপিএল আপনি যেটা বলছিলেন সিপিএল খেলেছেন সবকিছু মিলে মানে আমি আসলে সাকিবের ব্যাটিংটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বোলিং নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার কিছু নেই। কারণ বোলিংটা মোটামুটি বিপিএলও বেশ ভালোই ছিল। তারপরে আমি যদি একটু আগে ব্যাটিং নিয়ে কথা বলি যে সাকিবের ব্যাটিং বিশেষ করে সেকেন্ড ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন ওই উইকেটেও যেভাবে রান করে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমি পার্টিকুলারলি একটা শটের কথা আমার মনে আছে যেটা মানে জোসেফের বলে ছিল যে ওয়ার্ল্ড কাপের যে সাকিবের যে হ্যাঁ যে ব্যাটে যে পাঞ্চটা বা যে স্ট্রোকটা যেটা মিসিং ছিল যে বিপিএল আমি যেটা দেখছি যে উপর থেকে ওভাবে আসছিল না এই মনে হচ্ছে সেকেন্ড ম্যাচে কয়েকটা শট করতে পেরেছে একটা ফোরও হয়েছে আপনার কাছে কি মনে হয় সাকিবের ব্যাটিংটা নিয়ে যদি একটু আগে বলতে বোলিং এর আগে সাকিবের ব্যাটিংটা আসলে ওই বঙ্গবন্ধু টি-20 কাপ যেটা ছিল যে একটা দীর্ঘ বিরতির পরে ফেরা সবকিছু কন্ডিশন সবকিছু মিলিয়ে টি-20 ফরম্যাট
হ্যাঁ, এই প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে অবশ্যই শুধু সাকিব নয়, বাংলাদেশের মানে যারাই ব্যাটিং করেছেন তাদের আসলে মানে যারা একটা নির্দিষ্ট যতখানি সুযোগ পেয়েছেন তাদের ব্যাটিং এ আসলে উন্নতি বলেন বা একটু ইমপ্রুভমেন্ট বা একটু বেটার অ্যাপ্লিকেশন বা উইকেটের সঙ্গে আরো একটু ভালোভাবে মানিয়ে নেওয়া, সেটা সবার ক্ষেত্রে ছিল, সেটা সাকিবের ক্ষেত্রেও ছিল। এখন সাকিবের ক্ষেত্রে যেটা আসলে আলোচনা হচ্ছে যে তার ৩ নম্বর পজিশন থেকে গিয়ে আবার ৪ নম্বরে ফিরে যাওয়া এবং শান্তর দিনে আসা, শান্তর সুযোগ দেওয়া। এখানে আরেকটা প্রসঙ্গ আসলে আছে, যদিও এটা নিশ্চিত নয় যে সাকিব নিউজিল্যান্ড সফরটা মিস করলেও করতে পারেন। তো সেক্ষেত্রে আসলে একটা ব্যাপার এমন শোনা যাচ্ছে যে টিম ম্যানেজমেন্ট সে কারণেই আসলে শান্তর মানে প্ল্যানে স্টিক থাকতে চেয়েছেন, হ্যাঁ। কারণ নিউজিল্যান্ড সফরে গিয়েও তাকে তিনি আসলে তিনি খেলতে খেলতে হতে হবে, পারে তখন যদি তো সাকিব হতেই হবে। না থাকে। তো সাকিবের ক্ষেত্রে আসলে ৩-৪ ব্যাপারটা খুব বেশি পার্থক্য করবে না যখন সাকিব আসলে ছন্দে থাকবে। হুম। তখন আসলে তার কাছে মানে ব্যাটিং পজিশন বা সবকিছু এসব কিছু আসলে খুব বেশি ম্যাটার করবে করবে না। না। বাট সাকিবের ওই ফ্লোটা আসতে হবে, সেই ফ্লোটা আসলে ঘরোয়া ক্রিকেট বা ইন্টারন্যাশনাল ক্রিকেট, যেটা উনি প্রথম ম্যাচের পরে সরাসরি বলেছেন যে তিনি আসলে ডোমেস্টিক ক্রিকেটের পারফরম্যান্স কাউন্ট করেন না। করেন না। তো এই সাকিব যে ধাঁচের প্লেয়ার বা যে মানের প্লেয়ার বা তিনি যে ভাবে খেলতে আসলে মানে স্বচ্ছন্দ বোধ করেন, সেখানে আসলে এই ব্যাপারগুলো মানে এই জিনিসটা আসলে সাকিবের কাছ থেকে একটু ট্রিগার হইতে হবে। সাকিব আসলে কিভাবে দেখছেন সবকিছু মিলিয়ে আবহাওয়াটা তার কাছে কিরকম মনে হচ্ছে। তো এই সবগুলো আসলে যদি ব্যাটে বলা হয় তাহলে অবশ্যই সাকিবের ব্যাটিং আমরা বিশ্বকাপে যেরকম এই টাইপের একদম মানে বিশ্বকাপটা তো আসলে অন্য লেভেলের একটা পারফরমেন্স, হ্যাঁ। সেরকম কিছু আসলে না হলেও সাকিবের ব্যাটিংটা, কারণ সাকিবের বয়সটাও মানে- সবকিছু মিলিয়ে আসলে হ্যাঁ। তিনি তো একটা ক্যারিয়ার পিকের মধ্যেই আছেন আসলে বলা যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার কাছে কি মনে হচ্ছে যে ব্যাটিংটা থেকে ব্যাটিং অর্ডারের কথা খুব পার্টিকুলারলি বলছি না, কারণ এই দুটো ম্যাচে তো ব্যাটিং অর্ডার নিয়ে আসলে খুব বেশি মানে ব্যাটিং অর্ডারও তো একটা প্রেশার আসলে একটা সুযোগ থাকে যে টেস্ট, সেটাই মানে ওইটা টেস্টটা আসলে এভাবে। বাট আমি যদি বলি যে ও কি আস্তে আস্তে ব্যাটিং এর একটা ফিরে পাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই ফিরে পাচ্ছেন, সেটার ইঙ্গিতটা তো আসলে বোলিং এও আছে, ব্যাটিং এও অবশ্যই আছে এবং এটা খুবই স্বাভাবিক। তিনি ওই টুর্নামেন্টটা বাংলাদেশ টি-20 কাপটাও আসলে পুরোটা খেলেন, শেষের দিকে চলে গেলেন, ফাইনালে খেলতে পারেন। তো এই জিনিসটা তো আসলে সময়ের সাথে ফিরবেই এবং এই ওয়ান ডে ব্যাপারটা তো আসলে বাংলাদেশের ক্রিকেটাররা সবসময় ব্যাটসম্যানরা বিশেষ করে এই ফরম্যাটটাকে তো আসলে পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ। এবং হ্যাঁ, সাকিবের ওই ব্যাপারটা আপনি যেটা বলছেন সেটা অবশ্যই, এবং ওই একটু আগেও যেটা বললাম যে সাকিবের ওই বিশ্বকাপের পারফরমেন্স ওই টাইপের যদি নাও হয় তবুও সাকিবের আসলে মানে যে ধাঁচে চলছেন সেহেতু আরো উন্নতি বলতে ইমপ্রুভমেন্ট আসলে হবে। হ্যাঁ, মানে আমি আসলে আরেকটা জিনিস যেটা ভাবছিলাম, এখন আমরা একটু বোলিংটা নিয়ে একটু কথা বলবো। মানে এর আগে একটু সাকিবের বা মানে কিংবা তার যে ব্যাটিং অর্ডারটা নিয়ে আমরা যদি একটু বলি যে বেসিক্যালি দেখা যাচ্ছে যে এই সিরিজে বাংলাদেশের টার্গেটগুলো এখন পর্যন্ত এত কম, এখানে আসলে ৩ বা ৪ ম্যাটারই করছে না খুব একটা। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় পার্সোনালি যে মুশফিকের যে পাঁচে, মুশফিকেরও হয়তো বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান যদি ধরি আমরা, ওইভাবে কিন্তু মুশফিকের আরেকটু আগে এসে খেলা উচিত, ওইটাও কিন্তু সুযোগ হচ্ছে না। হ্যাঁ, কারণ আমার কাছে মানে একটা চিন্তা হতে পারে যে মানে মানে সাকিব যদি ৪-এই নামে, কেন সাকিব ৫-এ নেমে মুশফিক ৪-এ খেলবেন? এইটাই কিন্তু একটা আলোচনার বিষয়। যখন সাকিব আসলে মানে শান্তকে তিনে খেলানো হবে তখন সবাই আসলে আলোচনা করছেন বা বলছেন যে সাকিব ৪-এ চলে গেলেন। কিন্তু এখানে কিন্তু আরেকটা ব্যাপার যেটা আপনি প্রসঙ্গটা তুললেন, সেই এই ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এটা যে মুশফিক কিন্তু ৫-এ চলে গেলেন এবং বাংলাদেশের সেরা ব্যাটসম্যান অবশ্যই মুশফিক ওয়ান ডে ফরম্যাটে মানে এই মিডল অর্ডারটা হ্যাঁ, অবশ্যই তিনি বাংলাদেশের মানে সবচেয়ে বড় ভরসার নাম। বাংলাদেশের সবচেয়ে ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিক। অবশ্যই তার মানে ভরসার নাম তো এই কারণে। তো সেক্ষেত্রে আসলে ৫-এ ওই ব্যাপারটা তার অপশনটা অবশ্যই একটু কমে যাবে যদি বড় স্কোরিং এর ক্ষেত্রে Exactly. আমরা চেষ্টা করি। কিন্তু সেক্ষেত্রে আসলে টিম ম্যানেজমেন্টের প্ল্যানটা এরকম যে শেষের দিকে সৌম্যকে, যেমন প্রথম ২ ম্যাচে আমরা যদি বলি যে আসলে সৌম্যর ব্যাটিং বা সৌম্যর যে নতুন রোল, একদম সৌম্য যে মানে এটা খুবই একটা আলাদা রোল যে সাথে ব্যাটিং করবেন, সঙ্গে আসলে বোলিং এর মানে সুযোগ পেলে বোলিং আসবে। প্রথম ২ ম্যাচে কিন্তু সৌম্য আসলে কিছুই পারে কিছুই করে। তো এই জিনিসটা কিন্তু আসলে আরো একটা ইন্টারেস্টিং হবে, কারণ মুশফিককে যখন ৫-এ খেলানো হচ্ছে তখন টিম ম্যানেজমেন্টের প্ল্যানটা আসলে এরকম, আমার যেটা ধারণা যে সৌম্য আসলে শেষ দিকে রিয়াদের সঙ্গে থেকে আসলে দ্রুত স্কোরিং এ কিছু মানে মুশফিককে সেই অনুযায়ী আসলে দেওয়া হবে যে মুশফিককে শুরু থেকে ৫-এ হইলেও যে এরকম সময় পাবেন তুলনামূলক, কিন্তু তাকে তার স্কোরিং রেট বা সবকিছু মিলিয়ে তার মানে তিনি যে টাইপের খেলা খেলেন তার বিপরীতে অন্য কিছু করতে হবে। ব্যাপারটা হয়তো মানে টিম ম্যানেজমেন্ট এটা চান না, এটা চান না বললেই আসলে সৌম্যকে তাকে এইভাবে সাথে নতুন একটা রোলে এইভাবে বাজিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে হেড কোচ যেটা বলেছেন যে এটা খুবই আসলে ইন্টারিম একটা মানে এখনকার একটা প্ল্যান, এই জিনিসটা বিশ্বকাপের আগে আসলে ফিক্স করা হবে যে কে কোনটা খেলবে। আচ্ছা, আমরা যদি আরেকটা অন্য টপিকে যাই যে যদিও এটা নিয়ে ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে মিরাজের বোলিং। মিরাজের বোলিং নিয়ে আসলে দুইটা মত আছে। একটা হচ্ছে মিরাজের বোলিংটা আমরা ফার্স্ট ২ ম্যাচে দেখেছি বেশ ভালো হয়েছে, এটা নিয়ে আসলে কথা বলার খুব বেশি কিছু নেই। মিরাজ ওয়েস্ট ইন্ডিজ মিরাজের রেকর্ডও ভালো, এটা আমরা জানি। টেস্টটা তো বটেই, অবশ্যই দুর্দান্ত রেকর্ড।
ওয়ানডে তো সে খেলেছিল, ভালোই করেছিল। আমার মনে আছে 2018 টুডেও তার ইকোনমি রেটেড বা উইকেট যদি খুব বেশি নাও পায়, কিন্তু তার অ্যাকুরেসি খুব ভালো ছিল। হ্যাঁ, তার দুইটা ম্যান অফ দ্য ম্যাচই আসলে ওয়েস্ট ইন্ডিজ সাথে। সো যেটা হচ্ছে যে এখন মিরাজের বোলিং ট্যালেন্ট খুব ভালো হয়েছে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে বাংলাদেশ আসলে মিরাজকে এখানে মিরাজের একটা বড় একটা ব্যাকআপ কিন্তু এখন চলে এসেছে, যেটা হচ্ছে শেখ মাহাদি হাসান। তো আমরা সবাই জানি যে কিছু ক্ষেত্রে মাহাদি মিরাজের চেয়ে মানে পেন অন পেপারে এগিয়ে থাকে, কারণ মাহাদির ব্যাটিংটা বেটার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং লাস্টের দিকে হোক বা ওই সময় যে এসে একটা স্লো রানের, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এখানে টিম ম্যানেজমেন্টের টেমটা হওয়া খুবই স্বাভাবিক যে 8 নাম্বারে এমন একটা অফ স্পিনার খেলায় যে আসলে দ্রুত রান দিতে পারে যদি কোনো কারণে 6-7 ফেল করে। যেটা মিরাজ আসলে মানে মিরাজের ব্যাটিংটা খারাপ তা না, কিন্তু ওইটা রেগুলারলি সে ওই কনসিস্টেন্সিতে করতে পারে না এখন পর্যন্ত ব্যাটিং এ। সো মিরাজ এখানেও প্রেসারে আছে। সো যেটা হচ্ছে যে প্রেসারে থাকে তার বোলিংটা বেটার হচ্ছে। এটা কি তার ওই মানে অনেক সময় যেটা হয় যে আমি জাস্ট মানে মনে হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে একটা বোলার মানে একটা প্লেয়ারের যখন একটা কম্পিটিটর চলে আসে, মানে এমন কম্পিটিটর যে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, ওই সময় কি তার বেস্টটা বের হয়ে আসে, এরকম কি হচ্ছে জিনিসটা? ব্যাপারটা আসলে আপনি যেটা বলছেন যে হেলদি কম্পিটিশন, যেটা সবসময় সব টিমই চায় যে টিমের মধ্যে একটা স্পটে মানে একটা রোলে একাধিক অপশন থাকুক, তাহলে পারফরমেন্স সেরাটা অনেকেরই বেরিয়ে আসবে। আর মিরাজের ক্ষেত্রেও আসলে যেটা হচ্ছে যে এই ব্যাপারটা তো আসলে একটু কাজ করাটা খুবই স্বাভাবিক, কারণ মিরাজের দলে লিমিটেড ওভারের দলে আসলে জায়গাটা অনেকদিন থেকে চলে আসে। এবং মাহাদির মতো অপশন যখন আসছে, কারণ মাহাদিও আসলে একটা অপরচুনিটির অপেক্ষায় বলা যায় যে আসে। টি-20 তে হইলেও ওয়ানডে তো আসলে পানি সেক্ষেত্রে আসলে মিরাজের এই প্রেশারটা কাজ করছে এবং সবকিছু মিলে যে অপোনেন্ট কন্ডিশন, মিরাজের আসলে প্রথম দুইটা ম্যাচ সবকিছুই তার পক্ষে গেছে। এবং সাকিবের ফেরাটা স্পিনে যখন আসলে এই রোলের এই ভূমিকার ব্যাপারটাও কিন্তু একটা আছে যে স্পিনিং ডিপার্টমেন্টে যখন সাকিব ছিলেন না, তখন কিন্তু আসলে যাকে খেলানো হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশ তাইজুল ইসলামকেও খেলিয়েছে। সেক্ষেত্রে আসলে অভিজ্ঞতার একটা ব্যাপারও আছে। তো এই ব্যাপারটা আসলে সাকিবের ফেরাটাও মিরাজের জন্য আরেকটু মানে তার পক্ষে গেছে আর কি। সবকিছু মিলিয়ে মিরাজের পারফরমেন্সটা আমার মনে হয় যে বেটার হয়েছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে সে মানে হেলথি কম্পিটিশন তো একটা আছেই। আমার মনে হয় যে প্রেশারটা তার কাছ থেকে কিছুটা বের করে আনছে। এটা আমার পার্সোনাল অবজারভেশন। আর আরেকটা যেটা ব্যাপার যে মিরাজের যেটা মিরাজকে নিয়ে একটা ডিলেমার মধ্যে থাকে টিম ম্যানেজমেন্ট, তাকে উইকেট টেকিং অপশন না রান চেকিং অপশন, এটা নিয়ে সবসময় একটা হ্যাঁ, সেটা আসলে মানে ওই যে বললাম যে সাকিব যখন আসে, যেমন ধরেন শেষ ম্যাচেও এমন একটা পরিস্থিতি সাকিবকে তামিম এনেছেন যখন আসলে মানে ওয়েস্ট ইন্ডিজ একটু চাপে আছে, মানে সাকিবকে লেলিয়ে দেওয়া আর কি। যে সাকিবের ব্যাপারে তো এমনিতেই অপোনেন্টের একটা অন্য রকমের প্ল্যান বলেন বা সবকিছু একটা ভীতির ব্যাপার একটা থাকবেই। তো সেক্ষেত্রে আসলে মানে স্পিন বোলিং ডিপার্টমেন্টে যখন সাকিব এই রোলটা পালন করছেন, মানে প্রধান বোলারের প্রধান স্পিনারের রোলটা, তখন আসলে মিরাজকে ইউটিলাইজ করাটা আরো বেশি। হ্যাঁ। তো ওটা আরকি। তো আমরা মোটামুটি মানে আমরা যদি একটু ম্যাচের বাইরে থেকে বের হয়ে ফরওয়ার্ড প্রথম চিন্তা করি, বেসিক্যালি ওয়েস্ট ইন্ডিজের সাথে এখন যে অবস্থা, সিরিজে আসলে আরেকটা ম্যাচ আছে এবং এই আরেকটা যেটা নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাচ্ছিলাম যে এই ম্যাচগুলো আসলে ওয়ানডে ডিলের কারণে ক্রুশাল হয়ে গেছে। তো এটা নিয়ে যদি কিছু বলতেন যে টেবিলটা আসলে কিরকম দাঁড়াচ্ছে বা এটা কেন ক্রুশাল, এটা অনেকে মনে হয় জানে না। আচ্ছা, ওয়ানডে সুপার লিগ যেটা আইসিসি নতুন চালু করা, যে এর আগে যেটা ছিল সেই বিশ্বকাপে যেটা ছিল যে একটা নির্দিষ্ট সময়ে র্যাঙ্কিং এ একটা নির্দিষ্ট পরিমাণ দল তারা বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে, বাকি দলগুলোর সাথে ওয়ানডে লিগ যেটা আইসিসির আছে সেই লিগ থেকে বিজয় রান সবকিছু মিলিয়ে ওই টেবিল থেকে তারা মিলিয়ে আসলে একটা বাছাই পর্ব। তো এখন যেটা হয়েছে যে দ্বিপক্ষীয় সিরিজগুলোকে বাড়তি গুরুত্ব দেওয়ার জন্য এবং এই ব্যাপারটা পুরো একটা সাইকেলের মধ্যে আনার জন্য যেটা ওয়ানডে সুপার লিগ, ওয়ার্ল্ড কাপ সুপার লিগ যেটা বিশ্বকাপ সুপার লিগ করা হয়েছে, সেখানে এই দ্বিপক্ষীয় সিরিজেও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো একটা নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট থাকবে এবং সেই পয়েন্টের বেসিসে একটা নির্দিষ্ট সময় পর ওই জিনিসটা নির্ধারিত হবে যে শীর্ষ মানে স্বাগতিক দেশের সঙ্গে শীর্ষ 7টা দল খেলবেন, 7টা দল, হ্যাঁ 7টা দল খেলবেন সরাসরি বিশ্বকাপে, বাকি দেশগুলিকে আসলে বাছাই পর্ব বেরিয়ে আসতে হবে। তো এই ব্যাপারটা যে আগে যেটা ছিল মানে র্যাঙ্কিং এর ক্ষেত্রেও ব্যাপারটা সবসময় হয় এরকম, দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারটা আলটিমেটলি আগে ছিল র্যাঙ্কিং বেস, যদি আপনার টুর্নামেন্ট কোনো কিছু না থাকে, 3 দল বা একাধিক এরকম কিছু না থাকে এশিয়া কাপে, সেক্ষেত্রে এক্ষেত্রে আসলে দুইটা কাজ আইসিসি করেছে। একটা হচ্ছে এই দ্বিপক্ষীয় সিরিজগুলোকে একটা বাড়তি মানে কি বলবো একটা বাড়তি উত্তেজনা হোক বা একটা আকর্ষণ তৈরি করা, আর একটা হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্বটার মধ্যে সবাইকে আনা এবং এটা সরাসরি প্রভাব যাতে পড়ে আর কি। কারণ আপনি এই ম্যাচ জিতলে পয়েন্ট পাচ্ছেন, সিরিজে জিতলে তার মানে এখন বেসিক্যালি ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচটাকে আসলে কোনোভাবে না এখন আর কোনো মানে বরং রান রেটও আসলে ইম্পর্টেন্ট হয়ে হ্যাঁ, গেছে। এখন সিরিজের ডেড রাবার হইলো, এখন আসলে ডেড ডেড রাবার রাবার বলা আর কিছু নেই। থাকবে না, যেটা আমরা ডেড রাবার বলতাম সেই হ্যাঁ, সে ডেটা আবার আর কিছু নেই। সরাসরি থাকছে না।
হুম। তো সেক্ষেত্রে আসলে এটা মানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও বলেছে, তামিমও বলেছে যে প্রতিটা ম্যাচে যে হুম। পরের সাইকেলের মানে এই সাইকেলের মধ্যে 27 থেকে 28টা ওয়ানডে বাংলাদেশের খেলার হুম, কথা। হুম। সেক্ষেত্রে আসলে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এবং সেটার উপর বেসিসেই আসলে শেষ টিমে মানে আমরা যেরকম বলে আসি যে সিরিজের শেষ ম্যাচে যখন অনেক সিরিজ চেঞ্জ জিতে হওয়ার গেছে, কথা হ্যাঁ, যে বা ওরকম experiment, হবে না। হ্যাঁ, সেই জিনিসটা আসলে নাও সে কারণেই নাও হতে পারে। যেহেতু কোভিড পরিস্থিতি কিছুটা হয়তো হতে পারে, বাট হ্যাঁ, হ্যাঁ। তবে যেহেতু এইরকম একটা পরিস্থিতি এবং আপনার একটা ফ্লো বলেও তো একটা ব্যাপার আছে, এবং আপনার যখন পাইপলাইনে আছে এবং আপনি একটা পুরা সার্কেলের মানে পুরা সাইকেলের কথা বিবেচনা করবেন, তখন তো আসলে আপনার একটা গ্রেটার মানে একটা বড় পুল তৈরি হ্যাঁ, করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। এবং বড় পুল তৈরি করার অর্থই হচ্ছে আপনাকে বাই রোটেট খেলা, বাই রোটেশনের ভিত্তিতে আপনাকে বিভিন্ন প্লেয়ারকে আসলে সুযোগ দিতে হবে। হুম। সেক্ষেত্রে মানে শুধু একটা ম্যাচ এমন তো নয় যে একদম ডু অর ডাই। হুম। সেক্ষেত্রে আসলে কিছু- অন্য যাদের নতুন অথবা যারা আসলে বেঁচে বসে আছে, সেক্ষেত্রে তো আসলে চেঞ্জ মানে একদম আনএক্সপেক্টেড তাও না। চেঞ্জটা এক্সপেক্টেডই আসলে। আচ্ছা, আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে অবশ্যই আরো কথা বলবো। তো এখন আমরা একটু যেটা আমরা একটু একটা প্রসঙ্গ দিয়ে আমরা শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে বেসিক্যালি এটা আমি একটু প্রেডিকশনই জানতে চাইবো আপনার কাছে। সো যেটা আমি যদি বলি যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আসলে অনেক কথা বলা যাবে। এটা নিয়ে আজকে আমরা মানে কথা বলবো না। এটা নিয়ে আসলে এমন একটা ম্যাচ হয়েছে যেটাতে গল্পই করা যাবে দিনের পর দিন। সো ওদিকে আমি যাব না। আমি যদি আপনার কাছে একটু প্রেডিকশন জানতে চাই যে আমরা সবাই জানি যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মানে টপে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড খুবই নেক টু নেক। ইংল্যান্ডও সম্ভবত এই ম্যাচটা যদি জিতে অনেক দূর এগিয়ে যাবে। সো আপনার প্রেডিকশন মানে ফাইনাল গেম দুটো দল খেলবে। আসলে প্রেডিকশনটা এটাও আসলে ডিপেন্ড করতেছে, কারণ নিউজিল্যান্ড একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু 70 পয়েন্টে গিয়ে আটকে আছে। হ্যাঁ। কারণ তাদেরকে আসলে তাদের আর এই সাইকেলে কোনো সিরিজ নেই। সেক্ষেত্রে আসলে ইন্ডিয়া ইংল্যান্ড এই সিরিজটা খুবই ভাইটাল, এবং অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা মানে সিরিজটা যদি শেষ পর্যন্ত হয়, তাহলে সেইটাই আসলে মানে আপনাকে ঠিক করে দেবে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার একটা বেশ ভালো চান্স আছে, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পরেও মানে সবকিছু আসলে তাদের পক্ষে, কারণ ইংল্যান্ড তাদের মাটিতে গিয়ে এবং ইংল্যান্ডের যদি শেষ পর্যন্ত আসলে ফাইনালে যেতে হয়, তাহলে ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা খুবই ক্রুশাল। আসলে ওই সিরিজটাই নির্ধারিত করে দেবে যে ইংল্যান্ড শেষ থেকে মানে ওরকম একটা পর্যায় থেকে উঠে আসতে পারবে কিনা। তাদের অপশন আছে অবশ্যই, এবং ইন্ডিয়া যে পজিশনটা হোল্ড করতেছে সেই পজিশনটা আসলে ধরে রাখতে পারবে কিনা। মানে তার মানে আপনার মোটামুটি প্রেডিকশন দিলে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড বলতে ইন্ডিয়া বলতে চাচ্ছেন আপনি। অস্ট্রেলিয়া ইন্ডিয়া অথবা ইংল্যান্ড যদি মানে এই সিরিজে খুব ভালো কিছু করে, তাহলে ইংল্যান্ডের একটা ভালো ভালো option। ভালো option। মানে মোটামুটি আপনি বলতে পারেন যে এই তিনটা মানে নিউজিল্যান্ডের অবস্থাটা আসলে এখন নিউজিল্যান্ডের হাতে আর কিছু করার নেই, করার কারণ নেই, তাদের- বাকিরা আসলে আগায় যাবে। বাকিরা মানে অস্ট্রেলিয়াকে যদি সিরিজ হয়, তাহলে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সঙ্গে আসলে হারতে হবে, তাহলেই শুধু নিউজিল্যান্ডের অপশনটা থাকবে, কারণ অলরেডি তারা একটা জায়গায় স্টেডি অবস্থায় হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়েও আসলে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যে এখন যে অবস্থাটা, এটা কেন মানে এটা আসলে কিরকম ভাবে শেপ করছে বা এটা সামনে কি হচ্ছে, এটা নিয়ে আমরা হয়তো নেক্সট এপিসোডে হয়তো আমরা এটা নিয়ে কথা বলতে পারি। আপনারা হয়তো সেই পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সঙ্গে যেসব দারুণ টেস্ট ম্যাচ হচ্ছে সেগুলো সবাই দেখতে থাকুন এবং প্যাভিলিয়নের সাথে থাকুন। কথা বলার পক্ষ থেকে, অমন মুস্তাকিম হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ।